এবার সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, দেশে শুরু হচ্ছে সেনা শাসন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বড় দলকে টার্গেট করে কথা বলা, তাদের নেতাকর্মীরা যখন কথা বলে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে। আমি দেখতেছি সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার সমন্বয়ক সার্জিস হাসনাত পুরো সমন্বয়ক টিমের সঙ্গে বিএনপির দণ্ড লেগে গেছে। আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। লন্ডনে বসেই তারেক রহমান কঠিন ক্ষিপ্ত হয়েছেন, যে কোনো মুহূর্তে নতুন একটা ঘোষণা দিতে পারেন এই সমন্বয়কদের বিরুদ্ধে। এদিকে আবার গোয়েন্দা সংস্থায় এটা জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে পারেন, কারণ তিনি কঠিন একটা চাপের মধ্যে নাকি রয়েছেন। যাই হোক দর্শক মণ্ডলী, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি। কেউ কেউ বলছে যে না, জাতীয় নাগরিক কমিটি একটা আলাদা আর বৈষম্য বিরোধী আলাদা, কিন্তু বৈষম্য বিরোধীর অনেক ছেলেপেলেই, বিশেষ করে সার্জিস থেকে শুরু করে আরও অনেকেই, তারাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটির বড় বড় পদগুলোতে আছেন। তার মানে তারা ABC টিম, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন। এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যেই বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পাল্টা কাউন্টারের যে বক্তব্য, যে মাসুদ ওজন কামা, মানুষ কিন্তু মাংস কেটে নেবে, হান্নানকে এই কথা বলা হয়েছিল। তো আজকে আমরা দেখছি, গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে এটা আরও একটা ন্যাক্কারজনক ঘটনা, অন্তত এই সময়টাতে আমাদের যারা আদিবাসী আছেন তাদের সাথে একটা আদিবাসী বাঙালি, এই একটা জাতিগত গোষ্ঠী হিসাবে আমরা কালকে দেখলাম জাস্ট আওয়ামী লীগ সরকার পতনের 5 মাসের মধ্যে আজকে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই প্রকাশ্যে, কিন্তু এখন এখানে অনেক ছাত্ররা নিজেরা মারামারিতে জ্বলছেন, একদল আরেকজনকে পিটাচ্ছেন, হাসপাতালে যাচ্ছে, প্রকাশ্যে একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, আমরা এদের গ্রেপ্তার দাবি করি। যাই হোক, তো এই যখন অবস্থা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের যে হামলা, সেটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের ইস্যুটা হচ্ছে এখানেই। এই কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা কারা তোমরা কারা বিতর্কটা এখান থেকে শুরু হয়েছিল। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই বিএনপি সম্পর্কে কিন্তু খুবই সমালোচনা করেন। তো আজকেও তিনি যেই কথা বলেছেন, এটা নিয়ে বিএনপি যদি আসলে রিয়াকশান দেয় তাহলে কপালে শনি আছে এই জাতীয় নাগরিক কমিটির। কেন তিনি সরাসরি একটা অপবাদ অথবা অভিযোগ এনেছেন বিএনপির বিরুদ্ধে। তিনি কি বলছেন? ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায়, এখন এগুলা কৌশলী বক্তব্য বলে আমরা কি বিএনপির নাম নিছি? এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় বিএনপি, তারপরের ধাপে আছে জামাত, বাট তাদের অবস্থানটা খুবই স্পষ্ট না। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যে ভারতীয় সেনাপ্রধান কি বলছিল, যে নির্বাচিত একটা সরকার ছাড়া এই ইন্টার্ম গভর্নমেন্টের সাথে তারা আসলে একটা রাষ্ট্র টু রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক হবে না। তো সেটাকে সেখানে কোট করছে যে ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা নাকি গতকালকে আদিবাসী ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে সেই হামলার পেছনে তারা রয়েছে। তো তারা কারা? বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল। তো বলছে আপনারা লাশের রাজনীতি বন্ধ করেন। এখন কাকে বলছে? বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি হবে না। এখন এই যে ধরেন ওই যে আজারি হুজুরের মতো একটা ঘুরে পেঁচা যেটা বললো, আর এখানে যে বক্তব্য আসলো, এটা কিন্তু কোথাও না কোথাও অলরেডি বিএনপিটা নিয়ে বক্তব্য বা প্রতিবাদ শুরু করে দিয়েছে। আর হাসনাত বলছেন 1972-এর সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাঁথতে চাওয়া হয়েছিল। এতে বাকি জাতিসত্তার যে অধিকার সেটা হরণ করা হয়েছে। আজকের হামলা মানে গতকালকের হামলায় এই ঘটনাও বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল, অথচ স্লোগানকে নাকি প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা। তো সবাই কি প্রত্যাখ্যান করছে? কারোর ভালো লাগলে এরা দিবে। এখন এটাও যদি আমরা সাধারণ যারা ছাত্র জনতার নেতৃত্বরা আছেন, যে আমার পছন্দ না হলে আমি কলম ভেঙে দেব সমালোচনা করলে, প্রেস উপদেষ্টা বলছে যারা কলম নির্বিঘ্নে চালান, কারোর ভালো লাগবে এই স্লোগান দেবে, কারোর ভালো লাগবে এই ধরনের, তাদের এটা ব্যক্তি ইচ্ছার তো একটা জায়গা আছে। বিষয়টা এমন না যে ছাত্র জনতা যা চাইবে। এখন ছাত্র জনতার নামে এই ছাত্র জনতা কারা? এদের মধ্যে বিএনপি আছে, ভাই তারা তো সাইড হয়ে গেছে, জামাত আছে পিছনে আলাদা, বিভিন্ন এখানে বিভাজনও আছে। তো এই ধরনের বক্তব্য থেকে কী হয়, এখানে কিন্তু আরেকটা বিভাজন হয়। এগুলো বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, নয়তো আপনার ওই তোরা কই রাজুতে আয়, এই ডায়লগটা যেটা ভাইরাল, এখানে কিন্তু আপনারা পিছনে পরবর্তী সময় অনেক মানুষ আর পাবেন না। তো এখন
তাদেরই বক্তব্যের পর আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আপনার এই কমেন্টগুলো আর পোস্টের কমেন্টে হিউজ পরিমাণ বকাবকি নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বৈষম্য বিরোধীদেরকে শুরু করেছে। তবে আমরা মনে করি আর কি এই মুহূর্তে যেই পরিমাণ দাবি দাওয়া বিভিন্ন ইস্যু ভাই সারা বাংলাদেশে রাষ্ট্র স্থবির হয়ে যাবে। আর এই যে মনে করলেন যে ঘুরে ফেরে আবার একটা বড় দলকে টার্গেট করে কথা বলা, তাদের নেতাকর্মীরা যখন কথা বলে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে। আমি দেখতেছি টুডে টুমোরো পরিস্থিতি ওইদিকে টার্ন করছে। এখন আদৌ কি এই ঘটনায় বিএনপি বা যুবদল বা ছাত্রদল জড়িত ছিল কিনা, এখানে ছবি আছে, ফুটেজ আছে, নিশ্চয়ই এটা বের হয়ে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়, ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে, ওদের পতনের ঘণ্টা বেজে গেছে। সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5ই আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বকভাবে। একই ধারাবাহিকতা সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি, উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতাতে আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোনো রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায়? আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায়? তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায়? তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না।
তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে, তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়? আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি, ৭২-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, বাট তোমরা তো সেটি করবা না, তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে এই ঘোষণাপত্র তোমরা ঘোষণা করা লাগবে না, এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো। এইভাবে নাকে খত দিতে দিতে, এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই, তোমাদের সময় গণিয়ে আসছে, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে, কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না, আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে, আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব, এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টা সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো। আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো। আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমি দেশের জনগণকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, আমি এদেশের জনগণের কাছে যেতে চাই, আমি এদেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথাটি দিবে, এই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত থাকবে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা করবে। সেই দিনটি বেশি দূরে নয়, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন। আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যেই ঘোষণাপত্র দিবে, আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ এবং রাজনৈতিক কিছু গোপন তথ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আপনারা এটা জানতে পারলেন যে সমন্বয়করা একের পর এক তারা মত ঘোরাচ্ছে, একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে, নতুন হুঙ্কার দিচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপিকে ইঙ্গিত করে তারা নানান ভাষণ দিচ্ছেন। যাক দর্শক মণ্ডলী, এই কথা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। এইদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমন্বয়কদের বিরুদ্ধে যে কোনো সময় কঠিন ভাষণ দিতে পারেন, কারণ বিএনপিকে উদ্দেশ্য করেই বারবার সমন্বয়করা বক্তব্য রাখতেছেন। যাক দর্শক মণ্ডলী, আপনারা এটাও জানতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার মহা চাপের মধ্যে রয়েছে, যে কোনো সময় তারা নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে চাই না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।